নির্বাচনের ডিউটিতে থাকবে 60,000 সেনা। সেপ্টেম্বরে 1.5 লাখ পুলিশের প্রশিক্ষণের শুরু। ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিতের নির্দেশ। সব দলের কাছে পৌঁছেছে জুলাই সনদের খসড়া। 30 জুলাইয়ের মধ্যে দিতে হবে মতামত। 5 কমিশনকে সংবিধানে সংযুক্তের সিদ্ধান্ত। সমন্বয়করা চাঁদাবাজিতে জড়ানো, বেদনায় নীল মির্জা ফখরুল। ফ্যাসিবাদের পুনর্বাসন রুখতে কোন্দলে না জড়ানোর আহ্বান। রাজশাহীর বিভিন্ন দপ্তরে অনুদান চেয়ে চিঠি সাবেক সমন্বয়ক সালাউদ্দিনের। মুক্তি উৎসবের জন্য 36 লাখ টাকা দাবি। ক্ষুব্ধ সহযোদ্ধারা। সরকারি প্রতিষ্ঠানে তারা 76 লক্ষ টাকা চাঁদা দাবি করেছে। একজন ছাত্র রাজনীতি কর্মী হিসাবে এটা খুবই দুঃখজনক এবং লজ্জার। গাজীপুরে টঙ্গীতে 36 ঘন্টাও মেলেনি ড্রেনে নিখোঁজ নারীর সন্ধান। চলছে উদ্ধার অভিযান। নগর কর্তৃপক্ষের গাফিলতিতে ক্ষুব্ধ স্থানীয়রা। মিয়ানমার সীমান্তে প্রায় ঘটছে মাইন বিস্ফোরণ। 8 বছরে 5 বাংলাদেশির প্রাণহানি, আহত অর্ধশতাধিক। চরম আতঙ্কে সীমান্তবাসী। মাইন বসাইছে আমি জানি না, জুম কাটার সময় আমার পা পড়ছে, দুইবার সাথে সাথে আমার পা চলে গেছে। ওখানে গেছি গরু ফেরার আনতে, ওখানে মাইন বিস্ফোরণ হয়েছে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ম্যানহাটনে অস্ত্রধারী গুলিতে নিহত 3। নেভাদার সবচেয়ে বড় ক্যাসিনোতে গোলাগুলিতে ঝরল 2 জনের প্রাণ। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালে, সঙ্গে আছি আমি স্নিগ্ধা খান। এবার বিস্তারিত। আসন্ন নির্বাচন সুষ্ঠু করতে মাঠে থাকবে 60,000 সেনা। সেপ্টেম্বরে শুরু হবে 1.5 লাখ পুলিশের সদস্যের নির্বাচন কেন্দ্রিক প্রশিক্ষণ। সোমবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং বিভিন্ন বাহিনীর নির্বাচন কেন্দ্রিক প্রস্তুতি সংক্রান্ত সভায় এই সিদ্ধান্ত হয়। ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করে নিয়মিত প্রতিবেদন পাঠানোর নির্দেশনা দেওয়া হয় বৈঠকে। পরে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানান প্রধান উপদেষ্টার প্রেস উইং। মোহাম্মদ আলাউদ্দিনের রিপোর্ট। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ঘোষণা অনুযায়ী আগামী ফেব্রুয়ারিতে হতে পারে ত্রয়োদশ জাতীয় নির্বাচন। এরই অংশ হিসেবে সোমবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে বসে আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং বিভিন্ন বাহিনী নির্বাচন কেন্দ্রিক প্রস্তুতি সংক্রান্ত সভা। পরিস্থিতি পর্যালোচনা করে আগামী নির্বাচন অবাধ ও নিরপেক্ষ করতে আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেন প্রধান উপদেষ্টা। পরে ফরেন সার্ভিস একাডেমিতে এ নিয়ে সংবাদ সম্মেলন করে প্রধান উপদেষ্টার প্রেস উইং। প্রেস সচিব জানান, নির্বাচন সামনে রেখে সেপ্টেম্বরে শুরু হবে 1.5 লাখ পুলিশ সদস্যের প্রশিক্ষণ। স্ট্রাইকিং ফোর্স হিসেবে মাঠে থাকবে 60,000 সেনা সদস্য। এ নিয়ে সমন্বয় বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে বৈঠকে। 1.5 লক্ষ পুলিশের ট্রেনিং হবে ইলেকশনের বিষয়ে সেপ্টেম্বর থেকে, আগামী মাসটা সেপ্টেম্বর, অক্টোবর এবং নভেম্বরে। সেনাবাহিনীর তরফ থেকে বলা হয়েছে যে প্রায় 60,000-এর মতো ট্রুপস এই নির্বাচনী ডিউটিতে থাকবেন। নির্বাচনের ঝুঁকিপূর্ণ এলাকাগুলো চিহ্নিত করার পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীকে নিয়মিত প্রতিবেদন পাঠাতে বলা হয়েছে। গুজব প্রতিরোধেও চলছে কাজ। যে জায়গাগুলোতে সমস্যা হতে পারে বলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মনে করে, সেই স্পটগুলোকে দ্রুত আইডেন্টিফাই করার কথা বলেছে। প্রশ্নের জবাবে প্রেস সচিব জানান, মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্সের সঙ্গে সাক্ষাতে সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্সের কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা। গোপালগঞ্জে সহিংসতায় গোয়েন্দা সংস্থার ব্যর্থতা আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। চার্জ দ্য অ্যাফেয়ার্সকে জানিয়েছেন যে বাংলাদেশ গভর্নমেন্টের, ইন্টারিম গভর্নমেন্টের টপ প্রায়োরিটি হচ্ছে কাউন্টার টেরোরিজম। গোপালগঞ্জের বিষয়ে তো আমাদের গভর্নমেন্ট একটা ইনকোয়ারি কমিশন করেছেন। নির্বাচন ঘিরে মাঠ প্রশাসনে প্রয়োজনীয় রদবদলের পাশাপাশি গোয়েন্দা তৎপরতা জোরদারের নির্দেশনা দেওয়া হয়েছে বৈঠকে। মোহাম্মদ আলাউদ্দিন, দেশ টিভি, ঢাকা। সব রাজনৈতিক দলের কাছে পৌঁছেছে জাতীয় সনদের খসড়া। 30 জুলাই দুপুর 12টার মধ্যে খসড়ার বিষয়ে দিতে হবে মতামত, জানিয়েছেন ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। 5 কমিশনকে সংবিধানে সংযুক্তের সিদ্ধান্ত হয়েছে বলেও জানান তিনি। এ সময় 4 ভাগের 3 ভাগ রাজনৈতিক দল সরকারি কর্ম কমিশন ও দুর্নীতি দমন কমিশনে নিয়োগ কমিটি গঠনে একমত হলেও ঐকমত্যে পৌঁছেনি কিছু বিষয়। সাদ আহমেদের রিপোর্ট। ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের 20তম বৈঠকে নির্ধারিত বিষয় ছিল সরকারি কর্ম কমিশন, দুর্নীতি দমন কমিশন, মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক ন্যায়পাল নিয়োগ এবং নারী প্রতিনিধিত্ব। আলোচনা শেষে কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, জাতীয় সনদের খসড়া পৌঁছে দেওয়া হয়েছে। রাজনৈতিক দলগুলোকে 30 জুলাই দুপুর 12টার মধ্যে মতামত জানাতে অনুরোধ করা হয়েছে। আমরা আন্তরিকভাবে অনুরোধ করেছি রাজনৈতিক দলগুলোকে যেন তারা এই বিষয়ে
আজকে রাতে প্রয়োজনীয় নীতি নির্ধারকদের সাথে কথাবার্তা বলে কতটুকু ছাড়, কতটুকু গ্রহণযোগ্যতা গ্রহণ করার জায়গায় তারা আসতে পারেন, তারা যেন সে চেষ্টা করেন। আলোচনার শুরুতেই সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে নিয়োগ ইস্যুতে কমিশনের দেওয়া প্রস্তাব নির্বাহী ক্ষমতাকে অতিরিক্ত দুর্বল করবে উল্লেখ করে আলোচনা সাময়িক বয়কট করে বিএনপি। প্রত্যাশা অনেক, আমাদের নতুন পরিবর্তিত অবস্থায় জনপ্রত্যাশা এবং জন আকাঙ্ক্ষা পরিপূরণের জন্য আগামী দিনে নির্বাহী বিভাগের কাছে অনেক বেশি প্রত্যাশা, অনেক বেশি কার্যক্রম আশা করে যে নির্বাহী বিভাগকে অতিরিক্ত দুর্বল করার মধ্য দিয়ে রাষ্ট্রের সেই আকাঙ্ক্ষা, জনগণের সেই আকাঙ্ক্ষা পরিপূর্ণ হবে না। আরপিএসসি নিয়োগ দল নিরপেক্ষ করার প্রস্তাব করে জাতীয় নাগরিক পার্টি। দুদককে সাংবিধানিক প্রতিষ্ঠান আকারে অন্তর্ভুক্ত করা হলে রাজনৈতিক দলগুলোর প্রতিষ্ঠানটির পরিবর্তন করতে পারবে না বলেও জানান এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন। সরকারি কর্ম কমিশন পিএসসি তাদের নিয়োগ প্রক্রিয়া সেটা যেন দলনিরপেক্ষ হয়, সেটা যেন সরকারি দল বিরোধী দল সকলের একটা অংশগ্রহণের মধ্য দিয়ে হয়, সেই প্রস্তাবটাই আমরা করেছি। অন্যদিকে জামাতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, আগামী নির্বাচনে প্রথম এজেন্ডা থাকবে দুর্নীতিমুক্ত বাংলাদেশ। 4 ভাগের 3 ভাগ দল দুদককে সাংবিধানিক রূপ দিতে একমত বলেও জানান তিনি। নির্বাচনে প্রথম এজেন্ডায় থাকবে দুর্নীতিমুক্ত বাংলাদেশ। প্রায় 3/4 পার্টিও আজকে এটা সংবিধানে অন্তর্ভুক্ত করার ব্যাপারে কথা বলেছে। আর বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতা সাইফুল হক বলেন, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী নির্বাচন হওয়ার পক্ষে তারা। বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সহ আজকের অধিকাংশ রাজনৈতিক দল এ ব্যাপারে তাদের সম্মতি এবং তাদের মতামত ইতিবাচকভাবে তারা ব্যক্ত করেছেন। রাজনৈতিক দলগুলোর হাতে জুলাই সনদের খসড়া তুলে দিতে দ্রুত সময়ে ঐক্য গড়ার চেষ্টা চলছে বলে জানায় ঐক্যমত্য কমিশন। আমরা এটা রাজনৈতিক দলগুলোর কাছে পৌঁছাবার ব্যবস্থা করব। সাদ আহমেদ, দেশ টিভি, ঢাকা। সমন্বয়কদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ ওঠায় উদ্বেগ জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, গণ অভ্যুত্থানের 1 বছর পার হলেও দেশের রাজনৈতিক বাস্তবতায় কোনো ইতিবাচক পরিবর্তন আসেনি। আর রাজনৈতিক দলগুলো নিজেরা কোন্দলে জড়ানোয় পুনর্বাসনের সুযোগ নিচ্ছে পতিত ফ্যাসিস্টরা। এদিকে দ্রুত নির্বাচন দাবি করে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, চাঁদাবাজ যে দলেরই হোক তার বিচার নিশ্চিত করতে হবে। তন্দ্রা তারণ্যকে সঙ্গে নিয়ে নিয়াজ মুর্শিদের প্রতিবেদন। সোমবার সকালে রাজধানীর শাহবাগে জাতীয়তাবাদী যুবদল আয়োজিত গ্রাফিতি অঙ্কন কর্মসূচি উদ্বোধন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগে দেয়া বক্তব্যে তিনি বলেন, গণ অভ্যুত্থানের 1 বছর পার হলেও দেশের রাজনৈতিক বাস্তবতায় কোনো গঠনমূলক পরিবর্তন আসেনি। সমন্বয়কদের চাঁদাবাজিতে জড়ানোর ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন মির্জা ফখরুল। যে গোটা বাংলাদেশ তোমাদের দিকে চেয়ে আছে, তরুণ যুবক যারা বদলে দিয়েছে, যারা পাল্টে দিয়েছে সেই হাসিনার ক্ষমতাকে, তাকে দূর করে দিয়েছে দেশ থেকে, তাদেরকেই তো এখন এই দেশ গড়ে তুলতে হবে। রাজনৈতিক দলগুলো সংস্কার কাজে সহযোগিতা করছে না সরকারের পক্ষ থেকে, এমন অভিযোগ নাকচ করেন বিএনপি মহাসচিব। এখনো শেখ হাসিনার বিচার দৃশ্যমান না হওয়া নিয়ে প্রশ্ন করেন তিনি। বর্তমান সরকার যারা প্রতি মুহূর্তে সংস্কারের কথা বলছেন, রাজনৈতিক দলগুলোকে দোষারোপ করার চেষ্টা করছেন ইনডাইরেক্টলি, যে আমরা কোঅপারেট করছি না, কথাগুলো সঠিক নয়। আমরা সারাক্ষণ তাদের এই সংস্কার কর্মসূচির সঙ্গে আমরা সহযোগিতা করছি। এদিকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক অনুষ্ঠানে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রশ্ন তোলেন, গণতন্ত্র মুখ্য উদ্দেশ্য হলে নির্বাচন দিতে দেরি কেন? আসন্ন নির্বাচন মানুষ যাতে নির্ভয়ে করতে পারে, ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যেতে পারে, সেই পরিবেশ তৈরি করার দায়িত্ব হচ্ছে অন্তর্বর্তী সরকারের। সম্প্রতি সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজির প্রসঙ্গে তিনি বলেন, চাঁদাবাজ যে দলেরই হোক তার বিচার নিশ্চিত করতে হবে। নিয়াজ মুর্শিদ, দেশ টিভি, ঢাকা। মাওলানা ভাসানী ছিলেন কৃষক, শ্রমিক ও মেহনতি মানুষের রাজনীতিবিদ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সোমবার রাত 11টায় টাঙ্গাইলে মাওলানা ভাসানীর মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। নাহিদ বলেন, ভাসানী ছিলেন একজন দূরদৃষ্টি সম্পন্ন নেতা। তার আদর্শে অনুপ্রাণিত হয়ে জাতীয় নাগরিক পার্টি গঠিত হয়েছে। একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তার পথ অনুসরণ করে এগিয়ে যেতে চায় এনসিপি। ভাসানীকে বাংলাদেশের অন্যতম ফাউন্ডিং ফাদার ও জাতীয় নেতা হিসেবে উল্লেখ করেন তিনি।
মাওলানা ভাসানী ছিলেন কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের রাজনীতিবিদ। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে যিনি একই সাথে ব্রিটিশ উপনিবেশের বিরুদ্ধে, পিন্ডির আধিপত্যবাদের বিরুদ্ধে এবং দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করেছিলেন, এবং মাওলানা ভাসানী ছিলেন বাংলাদেশ রাষ্ট্রের, বাংলাদেশের এই জনগোষ্ঠীর রাজনৈতিক জনগোষ্ঠী হিসেবে বিকাশের অন্যতম স্থপতি। দেশে সুষ্ঠু, অবাধ ও ঐকমত্যের ভিত্তিতে একটি নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশা জানিয়েছেন জামায়াতে ইসলামী আমির ডক্টর শফিকুর রহমান। সোমবার সকালে দলের কেন্দ্রীয় কার্যালয়ে কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং সিকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে এসব কথা জানান দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। এ সময় বাংলাদেশের অর্থনীতিকে কিভাবে আরও সমৃদ্ধ করা যায় এ নিয়ে আলোচনা হয় বলেও জানান তিনি। পাশাপাশি বাংলাদেশের শুল্ক সমস্যা কিভাবে সমাধান করা যায় বৈঠকে এ নিয়ে আশ্বাস দেন কোরিয়ান রাষ্ট্রদূত। সুষ্ঠু দেশ গঠনের জন্য আগামী নির্বাচনে বিভিন্ন সংস্কারের মধ্য দিয়ে একটা গণতান্ত্রিক, উন্নয়নশীল, সম্ভাবনাময় দেশ গঠনের যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি, সেক্ষেত্রে সম্ভব হলে আমরা এই দেশটাকে একটা করাপশন ফ্রি, একটা সাস্টেনেবল ইকোনমির দিকে নিয়ে যেতে পারি। এ ব্যাপারে আমাদের সম্মানিত আমির জামাত ওনার কাছে আশাবাদ ব্যক্ত করেছেন। জুলাই গণ অভ্যুত্থানে প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গঠনে রাষ্ট্রপক্ষের শুনানি হয়েছে। আগামীকাল হবে আসামি পক্ষের শুনানি। সোমবার আসামিদের বিরুদ্ধে অভিযোগ পড়ে শোনান চিফ প্রসিকিউটর। বলেন, পুলিশের গুলিতে আবু সাইদ নিহত হওয়ার পর তার সহযোদ্ধাদের বিরুদ্ধে পরিকল্পিতভাবে মামলা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ছাত্রলীগ। মূল ঘটনা আড়াল করতে বারবার পরিবর্তন করা হয় পোস্টমর্টেম রিপোর্ট। সাবরিনা মজুমদার রিপোর্ট। জুলাই বিপ্লবের প্রথম শহীদ আবু সাইদ, যে নির্মম হত্যাকাণ্ড মোড় ঘুরিয়ে দিয়েছিল জুলাই আন্দোলনের। পুলিশের গুলির সামনে দুহাত প্রসারিত করে বুক পেতে জীবন উৎসর্গ করে আবু সাইদ হয়ে ওঠেন স্বৈরাচার বিরোধী কোটি মানুষের প্রেরণার উৎস। এই হত্যা মামলার আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি হয় সোমবার। এদিন সকালে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরীফুল ইসলাম, সাবেক এএসআই আমির হোসেন সহ 6 আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এজলাসে তাদের উপস্থিতিতে অভিযোগ পড়ে শোনান চিফ প্রসিকিউটর। মঙ্গলবার অনুষ্ঠিত হবে আসামি পক্ষের শুনানি। তৎকালীন পুলিশ কমিশনার এবং সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা পরিকল্পিতভাবে সেই ঘটনাকে ধামাচাপা দিয়ে ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য আবু সাইদের সহযোগীদের কি আসামি করে একটা মামলা দায়ের করেছিল। এই যে পোস্টমর্টম যিনি করেছিলেন, তাকে উনি অরিজিনাল যখন পোস্টমর্টম রিপোর্ট করেন তখন সেটা গ্রহণ করেননি। তখন সরকারের তৎকালীন কর্তা ব্যক্তিদের নির্দেশে প্রভাবিত হয়ে বা নির্দেশিত হয়ে। আর আশুলিয়ায় 6 লাশ পোড়ানোর মামলায় পলাতক সাবেক এমপি সাইফুল ইসলাম সহ 8 আসামির পক্ষে 2 জন স্টেট ডিফেন্স নিয়োগ দিয়েছেন ট্রাইব্যুনাল। আশুলিয়ার মামলায় আজকে যেটা হয়েছে সেটা হচ্ছে পলাতক আসামিদের জন্য স্টেট ডিফেন্স নিয়োগ হয়ে আগামী 8 জন পলাতক আসামির জন্য 2 জন স্টেট ডিফেন্স নিয়োগ করা হবে। অনারেবল ট্রাইব্যুনাল স্টেট ডিফেন্স নিয়োগ করবেন এবং চার্জের জন্য দিন ধার্য হয়েছে 7। এদিকে লক্ষ্মীপুরে আন্দোলন দমনে নির্বিচারে গুলি করে 5 জনকে হত্যার ঘটনায় সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির পাটোয়ারি সহ 3 আসামিকে কারাগারে পাঠান ট্রাইব্যুনাল। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। গুলশানে সাবেক এমপির বাসায় 50 লাখ টাকা চাঁদাবাজির সময় গ্রেপ্তার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের রিমান্ডে নতুন নতুন তথ্য আসছে বলে জানিয়েছেন গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুর রহমান। এই ঘটনার পেছনে অন্য কারো সম্পৃক্ততা আছে কিনা তা উদ্ঘাটনেরও চেষ্টা চলছে। প্রথম ধাপে নেয়া 10 লাখ টাকা উদ্ধারে অগ্রাধিকার দিচ্ছে পুলিশ। তাইফুর রহমান তুহিনের রিপোর্ট। শুক্রবার রাতে রাজধানীর গুলশানে সাবেক এমপি শাম্মী আহমেদের বাসায় 50 লাখ টাকা চাঁদাবাজির সময় পুলিশের হাতে গ্রেপ্তার হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 5 নেতা। এদের মধ্যে 4 জনকে 7 দিনের রিমান্ডে পুলিশ জিজ্ঞাসাবাদ চলছে।
রিমান্ডের প্রথম দিনই নতুন তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছেন গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুর রহমান। তবে তদন্তের স্বার্থে সে সম্পর্কে কথা বলেননি তিনি। যেহেতু তদন্ত পর্যায়ে আছে, এই বিষয়গুলো এত ডিসক্লোজ করে বলা যাবে না। তবে আমরা তাদেরকে ওইভাবে না দেখিয়ে আমরা দেখছি তারা অপরাধী। তো একজন অপরাধীকে কিভাবে আইনের আওতায় এনে তাদের বিরুদ্ধে বিচারে পাঠানো যায়, এটাই আমাদের মুখ্য কাজ। প্রথম ধাপে নেয়া 10 লাখ টাকা উদ্ধারে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে বলেও জানান তিনি। তার হিস্ট্রি নিয়ে গুরুত্ব দিচ্ছি, যেগুলো বিভিন্ন নিউজে এসেছে ওগুলো আমরা এখন ওগুলোর উপর জিজ্ঞাসাবাদ করবো তারা। আর মূল বিষয় আমাদের এই মামলায় যে রিকভার বিষয়, টাকা পয়সা, চাঁদার টাকা রিকভারটা করা যায় কিনা, এসব বিষয় আমরা সব নিয়ে, তাদের সাথে আরও কেউ জড়িত আছে কিনা, কোনো গডফাদার আছে কিনা, এসব সার্বিক বিষয় নিয়ে আমরা কাজ করতেছি। গ্রেপ্তারের সময় ছাত্র নেতা রিয়াদ পুলিশের সাথে খারাপ ব্যবহার সহ পুলিশকে পুড়িয়ে মারার হুমকি দিয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমে খবর আসে। তাইফুর রহমান তুহিন, দেশ টিভি, ঢাকা। দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বেতন স্কেল 10ম গ্রেডে উন্নীত করেছে সরকার। সোমবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি সিভিল রিভিউ পিটিশনের সর্বোচ্চ আদালতের আদেশ অনুসারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 45 জন প্রধান শিক্ষকের বিদ্যমান 11তম থেকে 10ম গ্রেডে বেতন স্কেল উন্নীত করার সিদ্ধান্ত হয়। এর ধারাবাহিকতায় দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 65,502 জন প্রধান শিক্ষকের বেতন 10ম গ্রেডে উন্নীতের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় জাতীয় বার্ন ইনস্টিটিউটের আইসিইউতে ভর্তি থাকা 3 জনের অবস্থা অপরিবর্তিত বলে জানিয়েছেন পরিচালক অধ্যাপক ডক্টর নাসির উদ্দিন। আর সাধারণ বেডে থাকা 3 রোগীর অবস্থা উন্নতি হওয়ায় যে কোনো সময় ছাড়পত্র দেওয়া হতে পারে তাদের। বিস্তারিত হাসান আল মাহমুদের রিপোর্টে। মাইলস্টোন ট্র্যাজেডিতে মৃত্যুর তালিকায় যোগ হলো আরও এক শিক্ষার্থী। রোববার দিবাগত রাত 2টার দিকে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের 7ম শ্রেণীর শিক্ষার্থী শাহিল ফারাবি আয়ান। শরীরের 40% পুড়ে গিয়েছিল তার। স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসেব অনুযায়ী এখন পর্যন্ত মাইলস্টোন ট্র্যাজেডিতে মৃত্যু হয়েছে 34 জনের। এর মধ্যে জাতীয় বার্ন ইনস্টিটিউটে মৃত্যু হয়েছে 18 জনের। সোমবার দুপুরে সংবাদ সম্মেলনে হাসপাতাল পরিচালক অধ্যাপক ডক্টর নাসির উদ্দিন বলেন, আইসিইউতে থাকা 3 জনের অবস্থা এখনো অপরিবর্তিত। ক্রিটিক্যাল পেশেন্ট যে ছিল তাদের 4 জনের মধ্যে আয়ান গতকাল রাত 1:45 মৃত্যুবরণ করেছে। বাকি পেশেন্টগুলো স্ট্যাটিক আছে, অর্থাৎ যে বাকি আরও 3টা ক্রিটিক্যাল এবং সিভিয়ার কেস তাদের অবনতি ঘটে নাই, মানে কোনো অবনতি ঘটে নাই, আগের মতোই আছে। সিঙ্গাপুর, চীন ও ভারতের বিশেষজ্ঞরা দেশ ছাড়লেও তাদের পরামর্শই চলবে চিকিৎসা কার্যক্রম। 3 জনের অবস্থা উন্নতি হওয়ায় যে কোনো সময় ছুটি দেওয়া হতে পারে তাদের। ইন্টারমিডিয়েট যে পেশেন্টগুলো ছিল এদের মধ্য থেকে আমরা 3 জনকে বাসায় পাঠানোর মতো অবস্থা হয়েছে, কিন্তু ওয়েদার প্লাস কয়েকদিন পরে আর একটা ড্রেসিং হবে, এই সমস্ত কথা বিবেচনা করে ওনাদেরকে আমরা পরবর্তী ড্রেসিং করে আমরা বাসায় পাঠিয়ে দিব। মাইলস্টোনের ঘটনা তদন্তে 9 সদস্যের কমিশন গঠন করেছে সরকার। হাসান আল মাহমুদ, দেশ টিভি, ঢাকা। মাইলস্টোনে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় তদন্তে সহায়তা করতে ঢাকায় আসছে চীনের একটি প্রতিনিধি দল। সোমবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান বিমান বাহিনীর এয়ার কমোডোর মিজানুর রহমান। এদিকে কম দগ্ধ শিশুদের ড্রেসিং সহ স্কুল স্টাফদের চিকিৎসায় মেডিকেল ক্যাম্প স্থাপন করেছে বিমান বাহিনী। আর মানসিক স্বাস্থ্য উন্নতির জন্য কাউন্সেলিং চালু করেছে মাইলস্টোন কর্তৃপক্ষ। 2 আগস্ট পর্যন্ত বন্ধ থাকবে একাডেমিক কার্যক্রম। তারেক রহমান, সুজনের রিপোর্ট। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে মর্মান্তিক বিমান দুর্ঘটনার 8ম দিনেও ঘটনাস্থল দেখতে আশপাশ ও দূরদূরান্ত থেকে ছুটে আসেন অনেকে। যুদ্ধবিমান আশ্রে পড়া স্থান ও ভবনের ক্ষতচিহ্ন দেখে নিদারুণ এই দুর্ঘটনায় মর্মাহত আগতরা। আর যেন এমন দুর্ঘটনা না ঘটে এমন ব্যবস্থা চান তারা। আমার চোখ দিয়ে পানি বাড়ায় এমনি বাচ্চাগুলোর কথা মনে হলে,
আমার দুইটা নাতি আছে ছোট। বিমানটা যদি মাঠে পড়তো তত বাচ্চাগুলো মারা যেত না। শব্দ হয়, আমরা বসে পড়ি, কান ধরে বসে পড়ার পরে দেখি কি 3 ক্লাসে আগুন জ্বলতেছে অনেক। সোমবার সকাল থেকে 7 দিনের অস্থায়ী মেডিকেল ক্যাম্প চালু করেছে বিমান বাহিনী। দুর্ঘটনায় যেসব শিক্ষার্থী 5% কম দগ্ধ হয়েছে তাদের ড্রেসিং সহ স্কুল স্টাফদের চিকিৎসা দিচ্ছে বাহিনীটি। আমরা বাংলাদেশ বিমান বাহিনীর পক্ষ থেকে 7 দিনের একটা মেডিকেল কার্যক্রম, মেডিকেল ক্যাম্পেইন মাইলস্টোন কলেজে ক্যাম্পাসে পরিচালনা করব। আজকে থেকে এটা শুরু হলো। এছাড়া শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য উন্নতির জন্য কাউন্সেলিং সেন্টার চালু করেছে মাইলস্টোন কর্তৃপক্ষ। আর একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে আগামী 2 আগস্ট পর্যন্ত। এদিকে রাজধানীর তেজগাঁওয়ে এভিয়েশন অ্যান্ড এরোস্পেস ইউনিভার্সিটিতে সংবাদ সম্মেলন করে বিমান বাহিনী। মাইলস্টোনে যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনা তদন্তে সহায়তা দিতে চীনের একটি প্রতিনিধি দল ঢাকায় আসছে বলে জানান এয়ার কমোডোর মিজানুর রহমান। তদন্ত কাজে সহায়তার জন্য চীনের একটি বিশেষজ্ঞ দল আসার সম্ভাবনা রয়েছে। তদন্তে আন্তর্জাতিক সহায়তা দুর্ঘটনার মূল কারণ চিহ্নিত করতে সহায়ক হবে বলে আমরা মনে করি। অনুমান নির্ভর কথা না বলার আহ্বান জানিয়ে তিনি বলেন, তদন্তেই উঠে আসবে দুর্ঘটনার প্রকৃত কারণ। আমরা প্রতিটি ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াতে বদ্ধপরিকর। এ বিষয়ে বিমান বাহিনী প্রধান সার্বক্ষণিকভাবে নির্দেশনা প্রদান করছেন এবং আমরা আশাবাদী আহত শিশুরা দ্রুত আরোগ্য লাভ করে আমাদের মাঝে ফিরে আসবে এবং আবার তারা তাদের স্কুলে ফিরে যাবে। দুর্ঘটনায় হতাহতদের যতদিন প্রয়োজন ততদিন বিমান বাহিনী সব ধরনের সহযোগিতা করবে বলেও জানান এই কর্মকর্তা। আকস্মিকতা ও ভয়াবহতা। তারেক মাহমুদ সুজন, দেশ টিভি, ঢাকা। সরকারি বিভিন্ন দপ্তরে অনুদান চেয়ে চিঠি দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক এক সমন্বয়ক। সালাউদ্দিন আম্মার নামের এই সমন্বয়কের স্বাক্ষর করা চিঠি ভাইরাল যোগাযোগ মাধ্যমে। জুলাই 36 উৎসব করতে অনুদান চেয়ে চিঠি দেওয়ার কথা স্বীকার করেছেন ওই সমন্বয়ক। কাজী শাহেদের প্রতিবেদন। রাজশাহীর বিভিন্ন দপ্তরে অনুদান চেয়ে পাঠানো সমন্বয়কের চিঠি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। অর্গানাইজার জুলাই 36 মুক্তি উৎসব নাম দিয়ে ওই চিঠিতে স্বাক্ষর করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক সালাউদ্দিন আম্মার। রাজশাহীর কমপক্ষে 70টি দপ্তরে এমন চিঠি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। চিঠি পেয়ে এরই মধ্যে 2 লাখ টাকা দিয়েছে সিটি কর্পোরেশন। তবে এ নিয়ে কথা বলতে রাজি হননি এই কর্মকর্তা। এখন আমি সচিব কাজে আছি, আপনি একটু এই বিষয়ে প্রশাসক স্যারের সাথে কথা বলেন কিংবা যে সংশ্লিষ্ট অন্যদের সাথে কথা বলেন। হ্যাঁ, সালাউদ্দিন আম্মারের একক স্বাক্ষরে অনুদান চেয়ে পাঠানো চিঠি নিয়ে প্রশ্ন তুলেছেন আন্দোলনের শরিকরা। রাজশাহী বিশ্ববিদ্যালয়েও একজন সমন্বয়ক বিভিন্ন প্রায় 70টা সরকারি প্রতিষ্ঠানে তারা 76 লক্ষ টাকা চাঁদা দাবি করেছে। একজন ছাত্র রাজনীতি কর্মী হিসাবে এটা খুবই দুঃখজনক এবং লজ্জার। আবার তেমন দেখা গেছে যে এনসিপির একটা পকেট সংগঠন হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে আন্দোলনের মাধ্যমে তাদেরকে হাতে রেখে মানে চাঁদাবাজির একটা নেটওয়ার্ক গড়ে উঠেছে। অতীতে দেখেছি যে ছাত্রলীগ, আওয়ামী লীগ আপনার 71-এর চেতনা বিক্রি করে বাংলাদেশে রাজনীতি করেছে। এখন আমরা দেখতে পাচ্ছি যে জুলাই আগস্টের চেতনা বিক্রি করে একদল চাঁদাবাজি করছে। সালাউদ্দিন আম্মারের দাবি চাঁদা নয়, অনুদান চেয়ে চিঠি দেওয়া হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টারও স্বাক্ষর ছিল। একটা চিঠি, ওইটা একটা প্রপোজাল ছিল। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিসি এবং ছাত্র উপদেষ্টার সিগনেচার দিয়ে একটা প্রপোজাল ছিল। ওই প্রপোজালের একটা পেজকে পাবলিশ করা হয়েছে। প্রোগ্রাম করব যেটার আয়োজনের ভিসি স্যারের সিগনেচার সহ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটা আয়োজন, এবং এই ফান্ডটাই হচ্ছে এই বিভিন্ন আয়োজনের ফান্ড দেওয়ার জন্য। নগর ভবন থেকে বিভিন্ন আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিপার্টমেন্টাল প্রোগ্রামের জন্য এই ফান্ড থেকে বাজেট দেওয়া হয়। নগর ভবন থেকে আবেদন করলে তারা বাজেট দেয়, প্রপোজাল ঠিকঠাক মতো দিতে পারলে। তো এইটা যে এমন না যে চাঁদার জন্য চিঠি বা বিষয়টা এমন না। সিটি কর্পোরেশন ছাড়াও দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে এমন চিঠি দেওয়ার কথা স্বীকার করেছেন সাবেক এই সমন্বয়ক। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী। গাজীপুরের টঙ্গীর বিসিক শিল্পনগরীর এলাকায় ড্রেনে পড়ে নিখোঁজ হওয়া নারীর এখনও কোনো সন্ধান মেলেনি। 36 ঘন্টা পেরিয়ে গেলেও উদ্ধার কাজে উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি। রোববার সন্ধ্যার দিকে বৃষ্টির সময় টঙ্গীর বিসিক এলাকায় রাস্তা পার হওয়ার সময় স্ল্যাববিহীন একটি ড্রেনে পড়ে যায় ওই নারী। তিনি পা পিছলে পড়ে গিয়ে পানির তীব্র স্রোতে দ্রুত ম্যানহোলের ভিতরে তলিয়ে যায়। ঘটনার পরপরই টঙ্গী ফায়ার সার্ভিসের একটি দল উদ্ধার অভিযানে নামে। পরদিন ঢাকা থেকে আসা ফায়ার সার্ভিসের ডুবুরি দলও যুক্ত হয়। টঙ্গী বিসিক এলাকায় ম্যানহোলে থেকে শুরু করে পাশের খাল ও ড্রেনের বিভিন্ন অংশে তল্লাশি চালানো হচ্ছে।
ফায়ার সার্ভিস জানায় অতিরিক্ত পানির প্রবাহ এবং সংযোগযুক্ত ড্রেনেজ লাইনের জটিলতার কারণে উদ্ধার কাজে সমস্যা হচ্ছে। এই ঘটনায় স্থানীয়দের মাঝে ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে। দর্শক, গাজীপুরের টঙ্গীতে রয়েছেন সহকর্মী নজরুল ইসলাম। সরাসরি যোগ দিচ্ছি আমরা সেখানে। নজরুল, উদ্ধার অভিযানে অগ্রগতি কি দেখছেন আমাদের জানাবেন। আপনি যেমনটা বলছিলেন, আপনি জানেন যে টঙ্গীর যে ম্যানহোলের নিখোঁজ যে নারী তাসনিমা সিদ্দিকী, ওনার কিন্তু 36 ঘন্টা অতিবাহিত হলেও গাজীপুর ফায়ার সার্ভিস, গাজীপুর সিটি কর্পোরেশন এবং পুলিশ উদ্ধার করতে পারেনি। এটি নিয়ে কিন্তু গতকাল সাধারণ মানুষের মধ্যে একটি ক্ষোভ আমরা লক্ষ্য করতে পেরেছি এবং এর পাশাপাশি আমরা দেখতে পেয়েছি যে টঙ্গী ঢাকা যে ময়মনসিংহ মহাসড়ক রয়েছে সেটা কিন্তু অবরোধ করে তারা বিক্ষোভ প্রদর্শন করছেন এবং কেন এত দেরি হচ্ছে এবং বিলম্বিত হচ্ছে কে কারণে এবং গাফিলতি কে দায়ী করছেন সাধারণ মানুষ। আপনি জানেন যে তাসনিম সিদ্দিকী কিন্তু আপনার একটি ঔষধ কোম্পানির চাকরি করত। সে গত রোববার অর্থাৎ যে বৃষ্টি ছিল, বৃষ্টির মধ্যে ম্যানহোলের ঢাকনা খোলা থাকার ফলে কিন্তু সেখানে মানে স্লিপ খেয়ে ম্যানহোলের ভিতরে পড়ে যান। তারপর থেকে কিন্তু নিখোঁজ রয়েছেন। এখন পর্যন্ত কিন্তু সেই নিখোঁজই পাচ্ছে। কালকে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে সিটি কর্পোরেশন এবং আপনার ফায়ার সার্ভিসের যে ডুবুরি দল, তারা কিন্তু ম্যানহোলের ঢাকনা খুলে কিন্তু ভিতরে প্রবেশ করে কিন্তু খোঁজার চেষ্টা করেছেন। তো বিকাল পর্যন্ত চেষ্টা করে কিন্তু কালকের মতো সমাপ্তি ঘোষণা করেছেন। আজকে আবার 10টার পর থেকে শুরু করবেন এরকমটাই কিন্তু জানিয়েছেন। তো এই গাজীপুরের যে টঙ্গী ম্যানহোলের ঢাকনা খোলা, এটাকে কিন্তু সাধারণ মানুষ কিন্তু বিআরটি আর গাজীপুর সিটি কর্পোরেশন কিন্তু দায়ী করছেন। তারা জানাচ্ছেন যে 12 কিলোমিটার সম্পূর্ণ এলাকা জুড়েই কিন্তু ম্যানহোলের ঢাকনা খোলা এবং এর কারণে কিন্তু প্রতিদিনই কোনো না কোনো দুর্ঘটনা ঘটছে। মানুষ স্লিপ খেয়ে এই সমস্ত যে ম্যানহোলগুলো রয়েছে সেখানে পড়ে যেতেন এবং পড়ে গিয়ে কিন্তু এখানে আপনি জানেন যে গভীরতা কিন্তু 10-11 ফিট গভীরতা থাকায় খুবও কিন্তু কষ্ট হচ্ছে। এবং কালকে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে সারাদিনই কিন্তু ডুবুরি দল যে আছে, ড্রেনের যে মূল পয়েন্টগুলো আছে অর্থাৎ স্ল্যাবগুলো খুলে খুলে কিন্তু ভিতরে প্রবেশ করে তারা চেষ্টা করেছেন তাসনিমা সিদ্দিকীর শেষ মরদেহ খোঁজার জন্য। তো 10টার পরে আবার শুরু হবে, দেখা যাক কি হয়। সর্বশেষ কতক্ষণ সময় লাগে তাসনিমা সিদ্দিকীর লাশ উদ্ধার করতে। তো এই ছিল আমার কাছে টঙ্গী এলাকা থেকে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। গাজীপুরের টঙ্গীতে ম্যানহোলে পড়ে যাওয়া সেই নারীর উদ্ধার কাজ সম্পর্কে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী নজরুল ইসলাম। বাংলাদেশ মিয়ানমার সীমান্তে বান্দরবানের নাইক্ষ্যংচুরি এবং কক্সবাজারে উখিয়া ও টেকনাফের বিভিন্ন পয়েন্টে প্রায় ঘটছে মাইন বিস্ফোরণের ঘটনা। গত 8 বছরে মাইন বিস্ফোরণে 5 জন নিহত এবং অর্ধশতাধিক আহতের ঘটনা ঘটেছে। এ নিয়ে স্থানীয়দের মধ্যে বিরাজ করছে আতঙ্ক। সীমান্তে চলাচলে সতর্ক থাকতে বলছে বিজিবি। আহতরা বলছেন, আগে সীমান্তের নিয়ন্ত্রণ মিয়ানমারের জান্তা সরকারের হাতে থাকলেও তা এখন বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির হাতে। আব্দুর রহমানের পাঠানো তথ্য ও ছবিতে জানাচ্ছেন আলী আক্কাস আকাশ। বাংলাদেশ মিয়ানমারের সীমান্তবর্তী এলাকায় বিশেষ করে বান্দরবানের নাইক্ষ্যংছড়ির বিভিন্ন পয়েন্ট এবং কক্সবাজারের উখিয়া ও টেকনাফের বিভিন্ন পয়েন্টে প্রায়ই ঘটছে মাইন বিস্ফোরণের ঘটনা। মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সংঘাতময় পরিস্থিতিতে মাইন বিস্ফোরণের ঘটনা বেড়ে যাওয়ায় সীমান্তবর্তী জনগোষ্ঠীর মধ্যে আতঙ্ক ও উদ্বেগ বেড়েছে। 2017 সালে ব্যাপক হারে রোহিঙ্গা অনুপ্রবেশের পর থেকেই মাইন বিস্ফোরণের ঘটনা উল্লেখযোগ্য হারে বেড়ে যায়। গত 8 বছরে 5 জন নিহত এবং অর্ধশতাধিক পা হারানো সহ নানাভাবে আহত হয়েছে। নাইক্ষ্যংছড়ি উপজেলার 22 ফাঁড়ি, ঘুমধুম, তমরু, চাকঢালা, আশারতলি, জামছড়ি, ফুলতলি ও জারুলিয়াছড়ি এলাকায় মাইন বিস্ফোরণের ঘটনা বেশি ঘটেছে। বিপদ জেনেও লোকজন কৃষিকাজ, কাঠ ও বাঁশ সংগ্রহ সহ জীবিকার প্রয়োজনে ঝুঁকি নিয়ে সীমান্তের 0 পয়েন্টে যাচ্ছেন। আহতরা বলছেন, আরাকান আর্মি বাংলাদেশের সীমান্তেই মাইন পুঁতে রাখে। মাইন বসাইছে আমি জানি না, জুম কাটার সময় আমার পা পড়ছে, 2 বার সাথে সাথে আমার পা চলে গেছে। বাংলাদেশের অভ্যন্তরে ওরা আরাকান আর্মি মাইন বসে রাখছে। তখন আমার খামারে গরু ছিল, গরু নিতে গিয়ে ওই যে মাইন পা রাখে মাইন বিস্ফোরণ হয়েছে। 0 পয়েন্টে আমি গরু ওখানে
মানে গরু গাছ আছে, আমরা গরু সাইডে দিয়ে গরু ফেরে আনতে গিয়ে মানে কি ওখানে যে মানে কাটা তারে বেড়ার এই পাশে ওখানে মাইন ফুটিয়ে দিয়েছে, আমরা জানি না। এর আগে তো মানে ভালো ছিল, হঠাৎ করে ওখানে গেছি গরু ফেরে আনতে, ওখানে মানে মাইন বিস্ফোরণ হয়েছে আর কি। সীমান্তের ঝুঁকিপূর্ণ পয়েন্টে জরুরি প্রয়োজন ছাড়া না যাওয়ার পরামর্শ বিজিবি ও প্রশাসনের। সীমান্তের কাছে এই ধরনের মাইন পুঁতে রাখা আছে মায়ানমারের অভ্যন্তরে, আমরা কেন যাচ্ছি? যে ছেলেটা আজকে তার পা হারালো, সে সারাটা জীবন সাফার করবে, কষ্ট করবে। এই কষ্টের দায়ভার কার? আমি সবাইকে বলে রেখেছি যে যখন যেইভাবে পাবেন বোঝাবেন, সীমান্তের কাছে যাওয়া যাবে না। আমার বাংলাদেশের সীমান্তা কোথায় শেষ হচ্ছে আমরা যারা বর্ডার এলাকাতে থাকি তারা প্রত্যেকেই জানি। তা আমরা যখনই বর্ডার ক্রস করব তার মানে ওখানে বিপদের সম্ভাবনা আছে। মাইন বিস্ফোরণ দুর্ঘটনা ঠেকাতে সচেতনতার উপর জোর দিচ্ছেন প্রশাসন। আলী আক্কাস, আকাশ, নিউজ ডেস্ক, দেশ টিভি। নারায়ণগঞ্জের ফতুল্লার ইসদাইর রেললাইন সংলগ্ন একটি বস্তির ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। সোমবার রাত 10:30টার দিকে একটি টিনশেড ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে অন্তত 20টি আধা কাঁচা ঘর ও আসবাবপত্র পুড়ে যায়। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালালেও পরে ফায়ার সার্ভিসের 4টি ইউনিট প্রায় 1 ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয়দের মতে রেল লাইনের পাশে থাকা একটি ভাসমান টিনশেড ঘর থেকে আগুনের সূত্রপাত ঘটে। ফায়ার সার্ভিসের প্রাথমিকভাবে ধারণা করছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। আগুনে কেউ হতাহত হয়নি, তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নির্ধারণ করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহজাহান মিয়া।